প্রিয় দর্শক শ্রোতা, ইউটিউব চ্যানেল বিবেক টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সান্ধ্যকালীন শুভেচ্ছা। আমাদের আজকের অতিথি শ্রী গৌতম লাহিড়ী, সর্বভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি। আমাদের আজকের মূল আলোচনা হবে বাংলাদেশ ভারত সম্পর্ক। আমরা বিশেষ কারণে অন্যান্য দিনের মতো লম্বা সময় নিয়ে কথা বলার সুযোগটা হয়তো পাবো না। যারা এই মুহূর্তে লাইভ প্রোগ্রাম দেখছেন, যারা পরবর্তীতে দেখবেন, অবশ্যই আমাদের মন্তব্যের ঘরে আজকের এই আলোচনা নিয়ে মন্তব্য লিখে যাবেন, যেই আলোচনার প্রেক্ষিতে আমাদের পরবর্তী প্রোগ্রাম আরো সুন্দর এবং সফল করতে পারি। এবং আমরা অতিথিকে আপনার মন্তব্য বা প্রশ্নগুলো পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনারা অবশ্যই প্রশ্ন করবেন এবং উত্তর নিয়ে নেবার চেষ্টা করব পরবর্তীতে। আপনাকে নমস্কার দাদা। নমস্কার। নমস্কার, ভালো অনেক আছেন? ধন্যবাদ। আপনার দর্শকদের শুভেচ্ছা। আছি মোটামুটি মোটামুটি আছি, আচ্ছা, ঠিক আছে। শুরুতে একটু ব্যক্তিগত বিষয় বলি, দুই দুই মিনিট। ব্যক্তিগত বিষয়, আপনি সাংবাদিকতার পেশায় আছেন কত বছর ধরে? আমি সাংবাদিকতা পেশায় আছি 40 বছর। 40 বছর। এবং 40 বছরের মধ্যে আমি মানে ধরতে পারেন আপনি দুই পর্যায়ে 85 সাল থেকে আমি দিল্লিতে আছি, এবং 85 সাল থেকে 90 ছিলাম। তারপরে 90-এর পরে আবার আমি কলকাতা গিয়েছিলাম। আবার 96 থেকে আমি কলকাতার দুটি বাংলা কাগজের এখানে প্রধান ব্যুরোর দায়িত্বে ছিলাম, এবং সেই আচ্ছা, অবস্থাতেই আমি অবসর গ্রহণ করেছি। তারপরে আমি ইংরেজি দৈনিকে কাজ করেছি, টেলিভিশন চ্যানেল, এখানকার দুটো টেলিভিশন চ্যানেলে কনসাল্টিং এডিটর ছিলাম। কিছুদিন বিবিসি বাংলারও কাজ করেছি। আর ভারতের জাতীয় প্রেস ক্লাবের সৌভাগ্যক্রমে আমি প্রথম বাঙালি যে 4 বার নির্বাচিত সভাপতি হয়েছি। এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়া হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ সাংবাদিকদের প্রতিষ্ঠান, যেখানে সদস্য সংখ্যা 5,000, মানে সাংবাদিক। এছাড়া অন্য অসাংবাদিকও আছে। এছাড়া আমি ভারতের ধরুন যেটা প্রেস অ্যাক্রিডিটেশন, সাংবাদিকদের যে অ্যাক্রিডিটেশন দেওয়া হয় তার একটা উপদেষ্টা কমিটি হয়, তারও আমি সদস্য ছিলাম। এবং পার্লামেন্টে আমার দীর্ঘ সাংবাদিকতার কারণে লং অ্যান্ড ডিস্টিংগুইশ সার্ভিস বলে একটা বিশেষ কার্ড আছে, এখনো যেটা আছে। আমি এখনো পার্লামেন্টে যাই সময় পেলে। আর এখন অবস্থায় এই অবস্থায় এখনো টুকটাক সাংবাদিকতা করছি, এবং যেখানে যেখানে সম্ভব যখন হয় লিখি, বা এ ধরনের টেলিভিশন চ্যানেলে বলি, ভারতের টেলিভিশন চ্যানেলেও বলি। এই হচ্ছে, এইভাবেই সময় কাটে আমার। আমি যতটুকু বলতে পারি যে প্রতিটি মানুষের পেশাগত কাজে কিছু সফলতা, কিছু ব্যর্থতা থাকে। সেই ব্যর্থতা নিয়ে এই সফলতার দিকে পথ চলে। আচ্ছা, আপনার এই পেশাগত কাজে এসে সফলতাগুলি কি, বা ব্যর্থতা যদি থেকে থাকে যদি কিছু বলতেন সংক্ষেপে। না, সফলতা তো দেখুন, আমি যেগুলো বললাম এগুলোই আমার সাফল্য। সফলতা। এবং আমি এরপরে দীর্ঘদিন বিভিন্ন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তাদের সঙ্গে বিদেশ সফর করেছি। অন্তত 60 দেশে সফর করেছি। আপনি টোকিওতে আছেন, টোকিওতে বার 2 গেছি। এবং সেই কারণে আমার উপলব্ধির ভিত্তিতে আমি প্রণব মুখার্জির রাজনৈতিক জীবন সম্পর্কে একটি পুস্তক লিখি, এবং যে বইটি প্রকাশিত হয়েছে তার মধ্যে একটা অংশ আছে বাংলাদেশের প্রসঙ্গ। এবং যে প্রসঙ্গটার ভিত্তিতে কলকাতায় সম্প্রতি একটি ফিল্মও নির্মিত হয়েছে, রক্তবীজ 2 বলে, যেটা আপনি হয়তো অনলাইনে দেখতে পারেন কোথাও, হয়তো সাবস্ক্রাইব করলে। তো এইটাই এখন ব্যর্থতা তো আমার মনে হয় শেষ জীবনে এসে সঠিক সাংবাদিকতা করতে পারছি না অনেকটা, আর করা সম্ভবও নয় হয়তো নানা কারণে। ফলে সেটাই আমার যেটা মনে হয় সাংবাদিকদের জন্য যে কাজ, ভারত বাংলাদেশের যে সম্পর্ক এবং সাংবাদিকদের মধ্যে সম্পর্ক, অতি সম্প্রতি যেটা ঘটে গিয়েছে বাংলাদেশে, বহু আমার পরিচিত বন্ধু তারা এখন কারা জীবনে রয়েছেন, তারা আচ্ছা, কারাবাস করছেন।
আমার প্রথম ব্যর্থতা হচ্ছে যে তাদের এখনো মুক্তি দেওয়ার জন্য আমরা তেমন কিছু করে উঠতে পারি। এটা আমার একটা বড় ব্যর্থতা যদি বলেন। আচ্ছা, আপনার ব্যর্থতার কথা জানলাম। এই কথার সাথে আমিও একমত। আমি নিজেও ব্যর্থ যে আমার ঘনিষ্ঠ অনেকেই আছেন এখন কারাবন্দী, তাদের জন্য কিছু করতে পারেনি টোকিওতে বসে। এটা আমার খুব কষ্টের বিষয়। আরেকটা বিষয় হলো, তো আনকোট, আপনি দীর্ঘদিন বাংলাদেশের উপর কাজ করছেন, বইও লিখেছেন। অতি সম্প্রতি আমাদের দেশ ত্যাগ করা প্রধানমন্ত্রী একটি মন্তব্য করেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। আমি বিষয়টা হুবহু বলতে পারছি না। আচ্ছা, আপনার দৃষ্টিতে সেই মনে রাখাটা কতটুক ভারতকে বাংলাদেশ রাজনৈতিকভাবে বলেন বা কৌশলীভাবে যেভাবেই হোক যা দিয়েছে, এটা আপনি কতটুকু মনে রাখবেন? আমি যদি পাল্টা প্রশ্ন করি, কি দিয়েছেন? একটা কি উদাহরণ দিন। দিয়েছেন আসলে আমি হ্যাঁ, একটা উদাহরণ। আমি আমার কাছে জাস্ট ৫০টা আমাদের উদাহরণ আছে। প্রাক্তন আপনি প্রধানমন্ত্রীর একটা উদাহরণ দেন। প্রধানমন্ত্রীর বক্তব্যটা আমি জানতে চাইলাম। কিছু না, দেয়নি, আমার প্রধানমন্ত্রীর দৃষ্টিতে কিছু বক্তব্য দেয়নি, কিন্তু আমার আমি মনে হয় আমাদের বাংলাদেশের দুঃখিত আমি, বাংলাদেশের সাংবাদিকদের সমস্যা হচ্ছে বহু কথা তারা অনেক সময় ভিন্নভাবে ইন্টারপ্রেট করেন। শেখ হাসিনা যে ধরনের রাষ্ট্রনেতা, তিনি এই ধরনের অতি সাধারণ কোনো কথা বলবেন বলে আমি বিশ্বাস করি না, যতক্ষণ না আমি কোটটা চোখে দেখতে পাচ্ছি। ফলে সেটা না জেনে কোনো মতো, আমার মতে ভারত বাংলাদেশের সম্পর্ক সোনালী অধ্যায়ে উত্তীর্ণ হয়েছিল শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল। এটা পারস্পরিক স্বার্থের রক্ষা করেই এই সম্পর্কটা রক্ষিত হয়েছিল। এবং যে সম্পর্কটার কারণেই আমরা হয়তো পরবর্তীকালে ৫ই আগস্টের পরে অবশ্যই দেখেছেন তার পার্থক্যটা, যে সম্পর্কটা কোথায় তলানিতে চলে গিয়েছিল। ফলে শেখ হাসিনা কিছু দেননি ভারতকে, সবসময় সম্পর্কটা একতরফা দেওয়া হয় না। দেওয়া এবং নেওয়া হয়। এবং দেওয়ার ক্ষেত্রে তিনি ভারতের নিরাপত্তার জন্য যেটা করেছেন, সে বিষয়ে নিঃসন্দেহে ভারতবাসী হিসেবে ভারত সরকার অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞ। তিনি যত জঙ্গি বাংলাদেশে আশ্রয় নিয়েছিল, তিনি ঘোষণা করেছিলেন যে বাংলাদেশের মাটি ভারত বিরোধী কাজে ব্যবহৃত হতে দেওয়া হবে না। তো সেটা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। তো পালন শুধু নয়, করে দেখিয়েছেন। এমনকি বহু জঙ্গিকে তিনি গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তার করে তাদের ভারতের হাতে তুলেও দিয়েছেন। এটা ঘটনা। এবং যে ধরনের তাঁরই সময়ে একমাত্র যত ৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকে যতগুলো সরকার এসছে, তার মধ্যে একমাত্র শেখ হাসিনা সরকার, যার সময় গঙ্গা নামক একটি আন্তর্জাতিক নদীর তার চুক্তি সম্পাদিত হয়েছে। সেই চুক্তি সম্পাদনার ক্ষেত্রে ভারত বাংলাদেশ উভয়ের সমঝোতার ভিত্তিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এবং সেই চুক্তির মেয়াদ ঘটনাচক্রে ২০২৬-এ উত্তীর্ণ হতে চলেছে। আমরা চাইবো বর্তমান সরকার যেটা আছেন তাদের সঙ্গে হয়তো চুক্তিটা পুনর্নবীকরণ হতে পারে। কিন্তু এখনো তার সম্পূর্ণ প্রক্রিয়া শুরু হয়নি। তো এবার আমি বলি, যেটা শেখ হাসিনা থাকাকালীন যেটা বাংলাদেশের, আমি বলি সবসময় আওয়ামী লীগের ব্যর্থতা। তারা প্রচার করতে পারেন। সেটা হচ্ছে একমাত্র শেখ হাসিনাই প্রধানমন্ত্রী যিনি ভারত থেকে ১০,০০০ একর অতিরিক্ত জমি আদায় করেছেন। ১ ইঞ্চি জমির জন্য মহাভারতের যুদ্ধ হয়েছে। বিনা যুদ্ধে নাহি দিবস চক্র মেদিনী। কোনটার কথা বলছি? স্থল সীমান্ত চুক্তি। যে চুক্তির কারণে ভারতকে ১০,০০০ একর জমি বাংলাদেশকে দিয়ে দিতে হয়েছে। কিন্তু ভারতে তার কোনো প্রতিক্রিয়া হয়নি। ভারতের সবাই সর্বান্তকরণে সমর্থন করে। আপনি লক্ষ্য করে দেখবেন যতগুলো ছিটমহল ছিল, তার সংখ্যাগরিষ্ঠ ছিটমহল বাংলাদেশ নিয়েছে। আর কম সংখ্যালঘিষ্ঠ তারা কিন্তু ভারতের ছিল। ফলে সেই যে সংখ্যার গরিষ্ঠ যে ছিটমহল গেল, তার জন্য তার যে জমি, যেটাকে বাংলাদেশ বলে স্বীকৃতি দেওয়া হলো, তার ফলে এই ১ম ভারতের মানচিত্র বদল করতে হয়েছে। এবং যে কারণে পার্লামেন্টে সংবিধান সংশোধন করে ভারতের মানচিত্রটা কি সেটা সংবিধানে বর্ণিত থাকে। সেই সংবিধানকে সংশোধন করে করা হয়েছিল
নতুন একটি মানচিত্র। এবং আপনাকে আগেই আমি বলেছি সেটা দেখা গেল এক। ফলে শেখ হাসিনার আমার মতে তার একটা বিরাট কূটনৈতিক সাফল্য, যে সাফল্যের কথাটা দুর্ভাগ্যক্রমে আওয়ামী লীগের নিচু তলার কর্মী পর্যন্ত পৌঁছায়, এবং যে কোনো কারণেই হোক কেন প্রচার হয়নি আমি জানি না। দ্বিতীয় তার সাফল্য ছিল তিনি ভারত থেকে যেটা আদায় করেছেন সেটা হচ্ছে সমুদ্র সীমানা। আর তাকে সবসময় অভিযোগ করা হয় তিনি নাকি ভারতের হয়ে সমস্ত আত্মসমর্পণ করে দিয়েছেন। কিন্তু তিনি এই শক্তিশালী ভারতের বিরুদ্ধে তিনি আন্তর্জাতিক আদালতে মামলা করেছিলেন সমুদ্র সীমানা নির্ধারণ করার জন্য। ভারত তাতে কোনো আপত্তি করেনি। ভারত চেয়েছিল দুই দেশের বন্ধুত্বের জন্য পুরো যাতে কোনো বিরোধ না হয়, আলোচনার টেবিলে বসেই মীমাংসিত হোক। যদি মীমাংসিত না হয় তাহলে আদালত নিষ্পত্তি করবে। সেই জলসীমানা যদি দেখেন, বাংলাদেশ বেশিরভাগ জলসীমানাটা পেয়েছে। কেন বলছি? ঠিক যখন হয়েছিল, যখন এই চুক্তিগুলো হয়েছিল, সেই সময় আপনি তখনকার কাগজ খুলে সংবাদ মাধ্যম খুলে দেখবেন, আমার কাছে আর্কাইভসে আছে, বাংলাদেশের মানুষ উল্লাসে ফেটে পড়েছিল। সারা বাংলাদেশের আকাশে আতশবাজি উড়েছিল। শেখ হাসিনা বিপুল জয় এনে দিয়েছেন ভারত থেকে। সুতরাং ভারতে তিনি কিছু দেননি আমি এমন কোনো কথা বলছি না, কিন্তু এইগুলো যে তিনি আদায় করেছেন বাংলাদেশের জন্য, এটা বাংলাদেশের মানুষ কেন মনে রাখতে পারলো না? আমার কাছে এটা খুব দুঃখজনক। খুব কষ্টের কথা বলছেন, তারপরে ধন্যবাদ সুন্দর করে ব্যাখ্যা করার জন্য। ঐতিহাসিকভাবে ভারত বাংলাদেশের খুব সুসম্পর্ক দীর্ঘদিন ধরে চলে আসছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর যেই ইন্টারিম গভর্নমেন্ট প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার থাকাকালে ভারতের সাথে সম্পর্কের কিছুটা শিথিলতা আমরা দেখতে পাই। যদি এই বিষয়টা একটু পরিষ্কার করতেন, কারণটা কি ছিল? প্রধান কারণ হচ্ছে ভারত সরকার মনে করত যে কোনো ভাবেই হোক একজন কেউ ক্ষমতায় এসে পড়েছেন। তিনি তো মানুষের রায় নিয়ে ক্ষমতায় আসেননি। তিনি একটি তথাকথিত বিপ্লব হওয়ার পর শেখ হাসিনা যেহেতু দেশ ত্যাগ করতে বাধ্য হলেন, তখন তিনি প্রধানমন্ত্রীর আসনে বা সেই আসনটাকে একটা সরকার নাম দিয়ে, অন্তর্বর্তী সরকার নাম দিয়ে তিনি সেখানে বসলেন। তো আমাদের ধারণা ছিল তিনি খুব দ্রুত ৩ মাসের মধ্যে একটি নির্বাচন দেবেন, যেটা নেপালের সরকার দিতে পেরেছে। সেরকম তিনি দেননি। তার ইচ্ছা ছিল আরো দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকা। এই ক্ষমতায় থাকাকালীন তিনি ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য করেন। ভারতের যে সেভেন সিস্টার্স তাকে ডিস্টেবিলাইজ করবেন এমন হুমকি দিয়েছেন। চীনে গেছেন, সেখান থেকে গিয়ে ফিরে এসে তিনি এসব কথা বলেছেন। ফলে তাকে ভারত ভেবেছিল, এবং আপনি জানেন হয়তো যে তাকে দুটো সরকার তাকে পুরস্কৃত করেছিল ভারতের। ভারতের বিজেপি সরকারও পুরস্কৃত করেছিল, এবং কংগ্রেস সরকার তাকে ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার দিয়েছে। অথচ তিনি এত শান্তির জন্য তিনি যে নোবেল পেয়েছেন, দেখা গেল যে তিনি বাংলাদেশের অশান্তির জনক হয়ে বাংলাদেশের থেকে যাবতীয় জঙ্গিদের জেল থেকে তুলে দেওয়া, তাদের জন্য কোনো রকম তিনি কোনো ব্যবস্থা নেননি। এই কারণে শেষ পর্যন্ত আমরা দেখলাম যে দুর্ভাগ্যজনক ভাবে তিনি প্রধানত এই উগ্রপন্থা চরমপন্থাদের মদত দিয়েছেন। তার সঙ্গে পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক, পাকিস্তানের নেতা মন্ত্রীরা প্রায় 1.5% মতো আসা যাওয়া করছে বাংলাদেশ। ক্ষমতায় তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর সেটা হয়তো সীমিত হয়েছে। এগুলো একটা দীর্ঘ কারণ ছিল, যেটা ইউনিট সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক স্বাভাবিকভাবে প্রস্তুত ছিল না। ভারত বলেছিল যে একটি নির্বাচিত সরকার বাংলাদেশের মানুষ তৈরি করে দিক, তার সঙ্গে আমরা সুসম্পর্ক তৈরি করব। এখন তার সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে সবে। আমাদের দেশে বর্তমান নির্বাচিত সরকার বিএনপি ক্ষমতায়, বা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায়। বর্তমান সরকারের সাথে ভারত সরকারের সম্পর্কটা কেমন হতে পারে আগামী দিনগুলোই? আপনাদের দৃষ্টিতে এই সরকার কেমন, আর আগামীর পথ চলা কেমন প্রত্যাশা করছেন?
না, প্রত্যাশা আমরা ইতিবাচকই করছি, কিন্তু সবটা তো না দেখলে না বুঝলে শেষ বলা যায় না। কোনো মন্তব্য সেই জন্য এখন কোনো মানে একটা উপসংহার টানার মতো কোনো সময় আসেনি। কিন্তু লক্ষণগুলো আপাতত দেখেছি যে সেগুলো ইতিবাচক শুরু হয়েছে এবং ভারতের পক্ষ থেকেও সেই ধরনের সিগন্যাল দেওয়া হচ্ছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সম্পর্ক পুনরুজ্জীবিত করার কথা বলেছেন। ভারতের পক্ষ থেকে প্রোটোকলে যিনি নাম্বার ৩, সেই স্পিকার, লোকসভার স্পিকার, তিনি সেখানে গিয়েছেন। তিনি তার সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎও করেছেন। ফলে আমার মনে হয়েছে, দেখুন, বিএনপি সরকার অতীতে ছিল ২০০১ থেকে ৬। সেই সময়টা ভারতের পক্ষে সুখকর ছিল না। ফলে আমরা এখন সমস্তটা দেখতে চাইছি, কিন্তু আমরা আশা করছি যেটা এখন পর্যন্ত যতটুকু সিগন্যাল এসেছে, তাতে মনে হয় যে এটা যদি আর কোনো চরমপন্থা বা উগ্রপন্থারা কোনো মানে ডিস্টার্ব না করে, তাহলে কিন্তু তারেক রহমানের উপর চাপ আছে, নিঃসন্দেহে চাপ থাকবে এবং চাপ আছেও। ফলে সেগুলোকে ওভারকাম করে তিনি যদি ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা যেভাবে প্রত্যেকটি মন্ত্রীর সঙ্গে কথা বলছেন গিয়ে, যেভাবে তারা তাকে সাদরে অভ্যর্থনা জানিয়ে তার সঙ্গে আলাপ আলোচনা করছেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো ঝালিয়ে নিচ্ছেন, ফলে আপাততভাবে আজ পর্যন্ত বলবো এখনো পর্যন্ত লক্ষণগুলো ইতিবাচক। এ বিষয়ে কোনো সন্দেহ এবং আমরা চাইবো যে ভারত সবসময় চায় যে একটা বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি সোসাইটি হোক, ইনক্লুসিভ পলিটিক্স হোক। ইনক্লুসিভ বলতে আমরা মনে করি যে সমস্ত, বিশেষ করে যে দলটি বাংলাদেশের স্বাধীনতার জন্য জড়িত, স্বাধীনতা মূলত তাদের আন্দোলনের ফলেই হয়েছিল। ফলে সেই দলটিকে নিষিদ্ধ করাটা আমরা চাইবো, তাকে আবার রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে দেওয়াও। এটা কিন্তু তারেক রহমানের সরকারের পক্ষেও কিন্তু একটা ইতিবাচক হয়। কারণ তারেক রহমান সরকার তো এখন আমরা ধরেই নিচ্ছি তিনি আগামী ৫ বছর ক্ষমতায় থাকবেন। তাকে তো কেউ ডিস্টেবিলাইজ করছে না এখন। তো সেই অবস্থায় তিনি যদি রাজনৈতিক সমাজে শান্তি অনেকটা যে অবস্থাটা ১৯০০ এর সময় ছিল, তার থেকে কত পরিবর্তন হয়েছে। আপনি লক্ষ্য করলে একটা যে চমৎকার পুরস্কার একটা অন্য একটা টেলিভিশন শো থেকে দেওয়া, তারেক রহমান সরকারের ১ মাস পূর্ণ হয়েছে এবং সেই ১ মাসের মধ্যে আহ আহ, সীমান্তে একটাও একটু ঠিক করতে হবে আমাকে এটা। আপনার মোবাইল, হ্যাঁ, একটু দেখেন। তো ১ সেকেন্ড একটু। আচ্ছা, শিওর, শিওর, শিওর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমাদের আজকের অতিথি গৌতম লাহিড়ী। খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিকে আমরা যুক্ত করতে পেরেছি। মূলত আজকে আমাদের অন্য একটি প্রোগ্রাম ছিল। আম, তার সময় আমরা তাৎক্ষণিকভাবে পেয়ে যাওয়াতে এই প্রোগ্রামটি করছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে দেখবেন, তাদের সবার কাছে অনুরোধ, আমাদের এই ইউটিউব চ্যানেল বিবেক টিভিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সে সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজ বিবেক বার্তায় ফলো দিয়ে। আচ্ছা, আমরা অতিথির কাছে আবার যাচ্ছি, ওনার কথা শুনি। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম, যেটা আজকে আমি জানলাম যে এই ১ মাসে সীমান্তে একটাও হত্যাকাণ্ড ঘটেনি। যেটা নিয়ে বাংলাদেশের খুবই একটা অভিযোগ ছিল, সে শেখ হাসিনার সময়ও অভিযোগ ছিল। এবং কিন্তু এটা একটা অদ্ভুত বোঝাপড়া ২ দেশের সীমান্তরক্ষীর মধ্যে ঘটেছে, যার ফলে যে একটাও ঘটনা ঘটলো না, এটা কিন্তু নিঃসন্দেহে একটা খুবই সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে ইতিবাচক দিক। সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে দ্বিতীয় ইতিবাচক দিক আমি যেটা বলব, খুব শীঘ্রই সম্ভবত ভারত সরকার পুনরায় পর্যটন ভিসা দেওয়া শুরু করতে চলেছেন। ফলে সেক্ষেত্রে বাংলাদেশের বহু মানুষের আকাঙ্ক্ষা ছিল